পরতে 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 রহস্য যেন ঘনীভূত হচ্ছে, পরতে পরতে যেন খেলা জমছে। কেন বলছি জানেন? যখন এই দুটো শো করতে আসবো, মাথায় কাকুকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যেই শুনলাম কোর্ট থেকে খবর এলো এসএসকেএম প্রভাবশালীদের সেফ হোম নাকি। বিশ্বাস করুন, এই প্রশ্নটা কোর্ট থেকে এলো। এই প্রশ্ন এতদিন TV9 বাংলা করেছে, এই প্রশ্ন এতদিন এ রাজ্যে তৃণমূলের বিরোধীরা করেছেন। এই প্রশ্ন আজ করলো কোর্ট। তাও করলেন কে? প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং তার ডিভিশন বেঞ্চ। তিনি জিজ্ঞাসা করলেন, একের পর এক প্রভাবশালী রাজ্যের সেরা হসপিটালে কি করে, এবং সমস্ত প্রভাবশালীরা রাজ্যের শাসক দলের। প্রশ্ন করলেন খোদ বিচারপতি, প্রধান বিচারপতি। একবার ভাবুন, নিয়োগ দুর্নীতির তদন্তে গতি এসেছে, এখন আর কোনো সন্দেহ নেই। কিন্তু সেই তদন্ত যে গতিতে এগোচ্ছে, তাতে প্রতি পরতে যেন নতুন চিত্রনাট্য তৈরি হচ্ছে। আর এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো সব এই প্রভাবশালীদের ছবি, যারা বিভিন্ন সময় এসএসকেএম-এ নিরাপদে থেকেছেন, নিরাপদে থাকতে চেয়েছেন। একদম প্রথমেই বালুবাবুর ছবি, গতকালের ছবি এটা। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি নাকি গুরুতর অসুস্থ, ভর্তি রয়েছেন এসএসকেএম-এ। হ্যাপি নিউ ইয়ার। শুনলেন, বলছেন হ্যাপি নিউ ইয়ার হাত নেড়ে বালুবাবু। জ্যোতিপ্রিয় মল্লিক, গতকালের ছবি, তিনি ভর্তি রয়েছেন এসএসকেএম-এ। আরে তিনি এত সুস্থ, করিডোরে এসে হাত নেড়ে হ্যাপি নিউ ইয়ার বলছেন, হসপিটাল কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নটাই তো করেছে কোর্ট। তার পাশেই রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, প্রায় 4.5 মাস অতিক্রান্ত, তিনি এসএসকেএম-এ ভর্তি রয়েছেন। আর মদন মিত্র এ যাবৎকালের সব থেকে দীর্ঘদিন যিনি এসএসকেএম বাস করেছেন, তার হাজত বাস করার প্রায় পুরো সময়টাই তিনি এসএসকেএম বাস করেছেন। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন সময় গিয়েছেন। এমন হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম-এ ভর্তি হবেন বলে তখনই তাকে এজেন্সির গুতোয় পাঠানো হয়েছে ভুবনেশ্বর এইমসে। সেখান থেকে ফিট সার্টিফিকেট দেওয়ার পরে আর এসএসকেএম সাহস দেখায়নি তাকে ভর্তি রাখার। তারপর আমরা দেখতে পেয়েছি শোভন চট্টোপাধ্যায় যখন নারদকাণ্ডে তাকে ধরা হলো, তখনও তিনি এসএসকেএম-এ। আমরা তারপর আরও বিভিন্ন জনকে দেখতে পেয়েছি যারা সেফ হোম হিসেবে। অনুব্রত মণ্ডল, তিনিও একাধিকবার এসএসকেএম-এ গিয়েছেন, চিকিৎসা করিয়েছেন। মানে এসএসকেএম কোথাও যেন, যার বিরুদ্ধেই অভিযোগ ওঠে শাসক দলের, তিনি নিরাপদ বোধ করেন, তিনি সেফ ফিল করেন যে এটাই তো আমার নিরাপদ জায়গা। এই সেফ হোম এবার আদালতে প্রশ্ন তুলল। আর কি নিরাপদ থাকলো এসএসকেএম রাজ্যের শাসক দলের অভিযুক্তদের জন্য? চলুন এই প্রশ্ন নিয়ে শুরু করি। এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন পরিচয় করিয়ে দিয়ে, একেবারে আমার ডান দিকে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি নেতা। তার পাশে রয়েছেন অনিন্দ সিনহা রায়, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক বাঁদিকে রয়েছেন সুতপা লাই, যিনি প্রাথমিকের চাকরি প্রার্থী। তার পাশে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। প্রত্যেকে স্বাগত। বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসটি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আপনাকেও স্বাগত। দুপুরের বিতর্কে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে এত বড় একটা খবর কোর্ট থেকে এলো আর রাজনীতি চনমনে হবে না, এত হতে পারে না। অলরেডি মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী, এবং আপনাদের আগে দেখাবো শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, অন্যান্য বিরোধীরা তারা কিভাবে এসএসকেএম-কে সেফ হোম দাগিয়েছিলেন, যে কণ্ঠস্বর আজ শোনা গেল আদালতে। শুনুন পুরনো বক্তব্য। ঠাকুর তো সুস্থই আছে, ফেসে যাবে বলে ওখানে শুয়ে রেখেছে। উডবার্ন ওয়ার্ডটাকে এই কাজে ব্যবহার করা হচ্ছে। মমতা ব্যানার্জি এটাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন, এবং এটা খুবই বেদনাদায়ক। এটা কি সেফ হোম হয়ে উঠেছে তৃণমূলের সেফ হোম? একেবারেই এটা মমতা ব্যানার্জির সেফ হোম। কোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দিয়েছে, যেটা মানুষ স্বাভাবিক বলে মনে করে, যে নির্দেশ দেওয়া উচিত বলে মনে করে, সেই নির্দেশই দিয়েছে। এসএসকেএম হাসপাতালটা রাজ্যের সবচাইতে গর্বের বড় হাসপাতাল, সেই জায়গা থেকে চলে এসেছে অ্যাজ ইফ এটা তৃণমূলের দুষ্কৃতীদের সেফ হোম, এবং এটা গত কয়েক বছর ধরেই চলছে। অনুব্রত মণ্ডল সেফ হোম, এই থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র সেফ হোম। মুখ্যমন্ত্রী তার পায়ের তালপর সব পাঠিয়ে দিয়েছে এসএসকেএম হাসপাতাল। এসএসকেএম হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর সেফ হোম। শরীর তো ভালো যাচ্ছিল না, এটা তো সবাই জানে। বাকি ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নিয়েছেন, এবার কারোর সেটা আপত্তি থাকলে নিশ্চয়ই ক্রস চেক হবে, ইত্যাদি হবে। প্রথমেই তার জন্য বিরূপ একটা মন্তব্য করে দেয়া। বুঝতে পারছেন শাসক দলের অবস্থাটা কি? একে তো কাকুর গলা পাওয়া গেছে, সে এখন গলার কাঁটা হয়ে গেছে, তার উপরে এই সেফ হোম নিয়ে প্রশ্ন উঠলো আদালতে। চাপ কোথায় উঠছে, মাথা ছাড়িয়ে আরো উপরে। অনিন্দদা,
দেখুন, আদালতে যে বিচারপতি কি কথা বলেছেন সেটা নিয়ে আমি বিস্তারিত যাব না। উনি চাইলে ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারেন। তবে এটুকু আমি রিপোর্ট চেয়েছেন তো 24 জানুয়ারির মধ্যে। উনি ডাক্তার থেকে রিপোর্ট চাইবেন, যে প্রসিডিওর সেই প্রসিডিওর রিপোর্ট আসলে উনি দেখবেন, তার জাজ করবেন, সেটা অন্য প্রসঙ্গ। এখন ব্যাপারটা হচ্ছে আজকে কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে হসপিটালে যেতে হয় বা নার্সিংহোমে যেতে হয়, এবং তিনি নার্সিংহোমে ভর্তি করা হবে কি হবে না এটা সম্পূর্ণ নির্ভর করে ডাক্তারদের ওপর। আমি তো ডাক্তার নই, চিকিৎসা শাস্ত্র সেটা বলতে পারবে তাকে তার কতটা গুরুতর হয়ে আছে না আছে অসুস্থতা। মানে এত গুরুতর যিনি গলার আওয়াজ বের করতে পারছিলেন না, তাকে হসপিটাল থেকে বের করা গেল, আবার গলা দিয়ে এলেন অন্য এক হসপিটালে, আবার ফিরলেন, এত গুরুতর অসুস্থ। আমি আবার আপনাকে বলছি, আমি তো ডাক্তার নই, এই ব্যাপারটা বলতে পারবো না। তো কেউ যদি অসুস্থ হয় তাকে যদি ডাক্তাররা মনে করে, সেখানে তো আমার আপনার কথা বলা মনে হয় খুব একটা দরকার নেই। সিম্পল প্রশ্ন, এসএসকেএম এর কিছু ডাক্তার মনে করছেন উনি এমন অসুস্থ গলা দিয়ে আওয়াজ বেরোবে না, আবার বাইরের হসপিটালের অন্য বেশ কিছু ডাক্তার মনে করছেন না দিব্যি গলা দিয়ে আওয়াজ বেরোবে, তারা বের করলেন। আপনি কোন ডাক্তারের কথা বলছেন? আমি আবার বলছি, আমার কাছে ডাক্তারের শ্রেণীভাগ বলে কিছু নয়, ডাক্তার ডাক্তারই হয়, সে যে হসপিটালে করুক আর নার্সিংহোমে করুক। ডাক্তার একটা নোবেল প্রফেশন। এখানে এই ডাক্তার ওই ডাক্তার বলে কিছু হয় না। হ্যাঁ, এবার চিকিৎসার ক্ষেত্রে অনেকে অনেক রকমভাবে চিন্তা ভাবনা করতে পারে, সেটা ডাক্তাররা বলতে পারবেন। আজকে বিচারপতি তারা একটা সংশয় করেছেন, তারা একটা রিপোর্ট চেয়েছেন, রিপোর্ট দেবেন, কিন্তু এটা নিয়ে জলঘোলা করার তো কোনো মানে হয় না। না ঠিকই ঠিক। আচ্ছা অঙ্কন, আপনি এরকম কোনো পেশেন্টকে চেনেন যিনি ধরুন হার্ট অপারেশন হলো, তারপর মাস 5 ধরে যিনি পোস্ট অপারেটিভ কেয়ারে হাসপাতালেই ভর্তি আছেন, অপারেশন সাকসেসফুল হওয়ার পর? না, এখন বিষয় হচ্ছে এ তো সাধারণ জ্ঞানে মানে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে এগুলো খুঁজে পাওয়া যাবে না, এবং এই নিয়ে কোনো ধরনের মানে এই ধরনের রোগের কি চিকিৎসা আছে, এই ধরনের রোগী খুঁজতে গেলে কোন হাসপাতালে যেতে হবে, কি ধরনের চিকিৎসা পদ্ধতি চিকিৎসা প্রণালীর ব্যবহার করতে হবে, এই কোনো আপনি চিকিৎসা শাস্ত্রে মেডিকেল সায়েন্সের বইয়ে পাবেন না। এর জন্য আপনাকে তৃণমূলের যে পলিটিক্যাল সায়েন্সের বই আছে সেই বইয়ের একমাত্র চুরি বিজ্ঞানের বইতে আপনি পাবেন যে এই যে একদম মানে যখনই কোনো ইডি সিবিআই কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাউকে ডাকবে, তখন কি করে এসএসকেএম একটা দাতব্য চিকিৎসালয়ের মতো চলে আসবে, যে চিকিৎসা মানে যে হসপিটাল আজকে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর হাঁটুর নিরাপত্তার সুরক্ষা দিতে ব্যর্থ, হাঁটুর নিরাপত্তা দিতে পারে না মুখ্যমন্ত্রীর, কিন্তু তৃণমূলের নেতারা চুরি চিটিংবাজি করে যখন জেলযাত্রা নিশ্চিত তখন তাদের নিরাপত্তা দিতে চলে আসে। হাইকোর্ট মহামান্য বিচারপতি যে প্রশ্ন আজকে তুলেছে, এই প্রশ্ন তো সাধারণ মানুষের রাজনীতির রং ভুলে যান, বিজেপি সিপিএম কংগ্রেস ভুলে যান, সাধারণ মানুষ যাদের মাথায় চুরি চিটিংবাজি নেই তারা জানে যে এসএসকেএমকে এই তৃণমূল কংগ্রেস তার চোর চিটিংবাজদের বাঁচানোর জন্য একটা মানে সেফ হোম হিসেবে ব্যবহার করছেন। কারণ এখানে তো কিছু কুকুরের ডায়ালিসিস হচ্ছে, মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হচ্ছে, কিন্তু তৃণমূলের মাতব্বররা বহাল তবিয়তে এই এসএসকেএমে আশ্রয় নিয়ে নিচ্ছে। 4.5 মাস ধরে অপেক্ষা করতে হলো, মানে লতা মঙ্গেশকরের গলা শোনার জন্য অপেক্ষা করেনি মানুষ। এ তো মানে কি বলবো, জাতির কাকু। এ তো কালকের ইডির সাফল্য কেবল ভারতের সাফল্য নয়, মানব জাতির সাফল্য, চাঁদের চন্দ্রযান পাঠানোর থেকেও বড় সাফল্য। আমরা অপেক্ষা করেছিলাম কি হচ্ছে একটা পুরো সরকার, একটা পুরো সিস্টেম দুর্নীতির রসাতলে চলে গেছে, ডুবে গেছে, তার একটা উৎকৃষ্ট নমুনা আমরা দেখছি। এর থেকে দুর্ভাগ্য মনে হয় না পশ্চিমবঙ্গের বা বাঙালি জাতির কখনো এসেছে। শতরূপ, দেখো প্রিয়, আমরা যখন আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে, আজকে আমাদের কোনো সাধারণ পরিবারের যদি এরকম পরিস্থিতি হয় যে ধরো কোনো একটা বিষয় আমার বাড়ির কাউকে একজনকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে, ধরো এসএসকেএমে ভর্তি করতে হবে, কি আরজি কর এনআরএস কোথাও ভর্তি করতে হবে, যে কোনো সাধারণ মানুষ না ওই হাসপাতালে আচ্ছা শতরূপ, আমি এক্ষুনি আসছি, আমি একটু ইন্টারাপ্ট করছি তার কারণ একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই আমাদের দর্শকদের। কালীঘাটের কাকু গতকাল তার কণ্ঠস্বর যখন পেয়েছেন ইডি আধিকারিকরা, বহুমূল্য কণ্ঠস্বর, তারপরেই তিনি এই সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে আরও উচ্চ আদালতে মানে ডিভিশন বেঞ্চে গিয়েছেন, এবং তিনি বলেছেন এই মামলায় তাকে যেন পার্টি করা হয়। তবে এখনই তিনি স্বস্তি পাচ্ছেন না। কেন বলবে শ্রাবন্তী, আমার সহকর্মী শ্রাবন্তী। দেখো, সকালবেলা শুরুতেই সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা তারা ডিভিশন বেঞ্চে গেছিলেন, সেখানে আর্জি ছিল যে গতকাল যে অর্ডার তাকে দেওয়া হয়েছে সেখানে সেই মামলায় তিনি যুক্তই ছিলেন না, তাহলে কি করে তার উপরেই অর্ডার দেওয়া হয়। একই সঙ্গে তার আইনজীবীরা স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অর্ডার, যেখানে যাতে তার কণ্ঠস্বর পেলেও সেটাকে প্রমাণ হিসেবে যদি ব্যবহার করতে হয় তাহলে এই বিচারপতির অনুমতি নিতে হবে, অর্থাৎ এক্ষুনি কণ্ঠস্বর পেয়েই যাতে কোনো রকম অ্যাকশন না নেওয়া হয় তারও আবেদন জানান। যদিও বিচারপতি এই মামলাটি ফের সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দেন। আজকের দুপুরবেলা যেরকম গতকাল মামলার শুনানি স্থির হয়েছিল সেই হিসেবে বিচারপতি অমৃতা সিনহা মামলাটি শোনেন,
এবং সেখানেও তার আইনজীবীরা বলেন যে এই মামলা যাতে তাদের যুক্ত করা হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন যে যেখানে তিনি নিজেই অভিযুক্ত তাহলে মামলার কিসে হিসেবে তাকে পার্টি করা হবে, এবং বিচারপতি আজকের তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে যদি নতুন করে কোনো আবেদন করেন তিনি পার্টি হবেন কিনা সেটা নিয়ে বিষয়টি ভাবা হবে। ফলে আপাতত পার্টি না হওয়ার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রের বেশ কিছুটা সমস্যা হয়ে রয়েছে। এই মুহূর্তে নতুন করে আপিল করতে গেলেও তাকে আগে পার্টি হতে হবে, অথবা গতকালের যে অর্ডার ছিল যেটা এখনো পর্যন্ত আপলোড হয়নি সেটা না হাতে আসা পর্যন্ত এই সমস্যাটা থেকেই যাচ্ছে। শ্রাবন্তী ধন্যবাদ। শতরূপ, আমি যেটা বলছিলাম, কোনো সাধারণ পরিবারের যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে বাড়ির কাউকে একটা সরকারি হাসপাতালে এনআরএসে কি আরজি করে কেস স্ক্যানে ভর্তি করতে হবে, আমরা না ওই হাসপাতালে কে ভালো ডাক্তার আছেন এইটা খোঁজ করার আগে খোঁজ করি কে আমার কন্ট্যাক্ট আছে, যার মাধ্যমে আমি ওখানে একটা বেডের ব্যবস্থা করতে পারবো। এবং এটা আমি বলছি একজন সাধারণ তৃণমূল সমর্থক পরিবারের জন্যও সত্যি। আমরা সবাই জানি কোনো নেতামন্ত্রীর কন্ট্যাক্ট না থাকলে চাইলে সরকারি হাসপাতালে ভর্তি হওয়া যাবে না। এমতাবস্থায় পিউ তুমি বলো, আমাদের এই শিশু মৃত্যুর রাজ্যে যেখানে প্রতি মাসে কোনো না কোনো একটা মেডিকেল কলেজে বাচ্চাদের মারা যাওয়ার খবর আমরা পাই, সেই শিশু মৃত্যুর রাজ্যে একটা চোর 4.5 মাস ধরে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে বাচ্চাদের ওয়ার্ডে একটা আইসিসিইউ বেড দখল করে বসে থাকলো। আজকে আমি বলছি আমার বাড়ির একটা 5 বছরের বাচ্চাকে যদি কালকে এসএসকেএমে ভর্তি করতে হয় আমি তাকে ভর্তি করার বেড পাবো না, কারণ ওখানে একটা চোর শুয়ে আছে। এই যে মদন মিত্রর কথা উঠলো একটু আগে, তোমার মনে থাকবে বেলভিউতে মদন মিত্র ভর্তি ছিল, পিঠের নাকি ফোনার অপারেশন করাতে হবে। সেই সময় বেলভিউতে সিবিআই টিম গেল ওকে অ্যারেস্ট করার জন্য। পেছনের দরজা দিয়ে বেলভিউ থেকে বেরিয়ে পালিয়ে পিজি হাসপাতালে গিয়ে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেল, মানে পিঠের ফোড়ার অপারেশনের জন্য ভর্তি হয়ে গেল ওখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে। এইটা হচ্ছে পশ্চিমবাংলার সরকারি ব্যবস্থা, মানে চিকিৎসা ব্যবস্থা কীরকমভাবে চোরেদেরকে আড়াল করার জন্য ব্যবহার হচ্ছে। আজকে একটা ঘটনা কালীঘাটের কাকু বলে না, গত 10-12 বছর ধরে তার প্রমাণ। অন্যদের এখানে দাঁড়িয়ে বলছেন না ডাক্তারদের উনি বিরাট সম্মান করেন, একেবারে ইয়ে করে থাকেন। আমি বলছি বোলপুর মেডিকেল কলেজের উনি একজন ডাক্তারই ছিলেন যাকে অনিন্দদা ভীষণ সম্মান করেন, যিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে হাসপাতালের সুপার আমাকে বাধ্য করছেন অনুব্রত মণ্ডলকে জাল মেডিকেল সার্টিফিকেট লিখে দিতে। প্রেস কনফারেন্স করে একজন ডাক্তার ঘোষণা করেছিলেন। আমি এখানে নাম করব না, কিন্তু জেনে রাখো এসএসকেএম এর নেফ্রোলজির একজন অত্যন্ত বড় চিকিৎসক, তিনি এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জাল সার্টিফিকেট দিতে রাজি হননি বলে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে হাসপাতালে রাখছিল বলে তাকে এখান থেকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এইরকম ঘটনাগুলো ঘটছে আমাদের, এবং একজন ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে এখনকার এমএসভিপি পীযূষ রায়ও তো মানে যতবার ইডি গেছে এসএসকেএমে এর আগে, গতকালের আগে, ততবার উনি নিজে বাধা দিয়েছেন। কতগুলো ঘটনা আমি তোমাকে বলবো, তোমার মনে থাকবে শোভন চট্টোপাধ্যায় এই যে বলছেন না যে এরা বিরাট অসুস্থ, চিকিৎসা তো হতেই পারে ইত্যাদি ইত্যাদি। শোভন চট্টোপাধ্যায় এমন অসুস্থ ছিলেন গ্রেপ্তার হওয়ার পরে তাকে ডাক্তার নার্স ওষুধ খাওয়ালে হবে না, তাকে বৈশাখী ওষুধ খাওয়ালে তার ভালো ট্রিটমেন্ট হবে নাকি রত্না খাওয়ালে ভালো ট্রিটমেন্ট হবে, তাই নিয়ে চুলে লেগে গেছিলো ওয়ার্ডের বাইরে। বৈশাখী বলছে আমি খাওয়াবো, রত্না বলছে আমি ওষুধ খাওয়াবো। এখন দিব্যি বাড়ি চলে গেছে, এখন বৈশাখীকে ওষুধ খাওয়াতে হয় না, রত্নাকে ওষুধ খাওয়াতে হয় না, দিব্যি নেচে কুদে বেড়াচ্ছে। সুতরাং আমি বলছি যে কতগুলো চোর এখানে বেঁচে যাচ্ছে, এটা তো একটা দিক গেল। কিন্তু আমাদের রাজ্যের এই যে 70-75% মানুষ এখনও পর্যন্ত সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল, সেই মানুষগুলোর সঙ্গে এটা কী তঞ্চকতা হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে এই কাজে ব্যবহার করার জন্য, এবং যারা এটাতে মদত দিচ্ছে না, আই এম সরি টু সে, যে ডাক্তারবাবুরাও এই কাজটা করছেন। আরে ভাই, আপনারা পাশ করা ডাক্তার, আপনারা এবং সরকারি হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত উচ্চমানের চিকিৎসক, আপনারা দরকার হলে প্রাইভেট প্র্যাকটিস করবেন, অন্য কিছু করবেন, অন্য কোথাও যাবেন, দরকার অন্য রাজ্যে চলে যাবেন, তাও ভালো কথা। কিন্তু আপনার যাই চাপ থাক না কেন, আপনারা দিনের পর দিন এইগুলো তো সাকাম করবেন, আপনারা এটা বরদাস্ত করা যায়। চাপের কথা যেটা শতরূপদা এক্ষুনি বললেন, আমার তো মনে পড়ে যাচ্ছে অনুব্রত মণ্ডল যেদিন অ্যারেস্ট হলেন সেদিন মদন মিত্র একটা বয়ান দিয়েছিলেন যে যদি দল মনে করত তাহলে এসএসকেএম থেকে একটা প্রেসক্রিপশন করে ওকে এসএসকেএমে ভর্তি করে দেওয়া যেত। এটা তো মদন মিত্র একদম অকপট মিডিয়ার সামনে স্বীকারোক্তি রয়েছে। অর্থাৎ আপনাকে যদি চুরি চিটিংবাজি থেকে বাঁচতে হয়, আপনি আজকে এই যে এখানে মহান ডাক্তার খুব নোবেল প্রফেশন, আমরা খুব রেসপেক্ট করি, তৃণমূল বলছেন না, সেই নোবেল প্রফেশনকে আপনারা মিসইউজ করছেন আপনাদের ছেলেদের বাঁচানোর। না, কিন্তু সত্যিই তো ডাক্তারি নোবেল প্রফেশন, এরা চাকরিজীবী হয়ে গেছেন আর ডাক্তার যারা একটা কথা যোগ করছি। এই যে কুণাল ঘোষের তোমরা বাইট দেখালে, এখন ও অভিষেক ব্যানার্জির লোক, কাকুও হচ্ছে ভাইপোর কাকু, সেই কারণে এখন ওর বিরাট দরদ যে হ্যাঁ কেউ যদি দরকার হয়ে থাকে সরকারি হাসপাতালে চিকিৎসা হতেই পারে। এই কুণাল ঘোষকে আমরা দেখেছিলাম যখন কুণাল ঘোষে জেলে ছিল, মদন মিত্র জেলে ছিল, কাটা ছাগলের মতো ছটপট করতো মিডিয়ার সামনে প্রেজেন্ট ভ্যানে ওঠার সময় যে মদন মিত্র সুদীপ ব্যানার্জিরা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারছে, আমাকে কেন জেল হাসপাতালে রাখা হচ্ছে। এই বলে তোমাদের মনে থাকবে, এক সেকেন্ড জাস্ট কথা শেষ করি, 54টা স্লিপিং পিল খেয়েছিল এই কুণাল ঘোষ, 54টা স্লিপিং পিল খেয়ে জেলের ভেতর সুইসাইড করতে গেছিল। তার বক্তব্য কি ছিল যে সুদীপ আর মদনের সরকারি হাসপাতালে ব্যবস্থা হয়েছে, আমার কেন হয়নি, আমি আত্মহত্যা করব। এখন দাঁড়িয়ে বড় বড় বেহায়ার মতো এখানে কথা বলছে। এখানে
অনিন্দ্যদা নিশ্চয়ই উত্তর দেবেন, কিন্তু তার আগে একটু দীপাঞ্জনদার ভিউটা নিয়ে। দীপাঞ্জনদা, সেফ হোম এক তো মানে ব্যাক টু ব্যাক দুদিনে দুটো বড় ধাক্কা রাজ্যের জন্য। এক, কালকে গলা পাওয়া গেল, কাকুর গলা ফাইনালি। আজ এরা কেন এতদিন ধরে হসপিটালে, তাই নিয়ে একটা পিআইএল হয়েছিল, তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এসএসকেএমের কাছে রিপোর্ট চাইল এবং বিচারপতি যা যা প্রশ্ন করেছেন বেসিক্যালি সেগুলো আম জনতার প্রশ্ন। আপনি এতক্ষণ যা কথা হচ্ছে অনেকটা অ্যাজাম্পশন পারসেপশন, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমি তোমাকে শুধু কোট করছি, সিবিআই স্পেশাল কোর্টের জাজ ইনচার্জ 24 নভেম্বর একটা অর্ডার পাস করেছি, অর্ডার নাম্বার 111, এনিবডি ক্যান চেক। 111 এই অর্ডারে 12 অনেকগুলো প্যারা রয়েছে 1 থেকে 19, সেখানে 12 নম্বর প্যারা থেকে 19 নম্বর, 12, 13, তারপরে 16, 17, 18, 19 এই সবকটা প্যারাতে জাজ ইনচার্জের অর্ডারে রয়েছে। উনি খুব স্পষ্টভাবে বলেছেন নাম দিয়ে যে এসএসকেএম হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এমএসভিপি ডক্টর পীযূষ কান্তি সরকার, উনি বারবার তদন্তকে পীযূষ সরকার উনি বারবার তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, ডিলে করার চেষ্টা করেছেন। উনি ওই অর্ডারের মধ্যে পরিষ্কার লেখা আছে যে 11ই নভেম্বর সিএফএসএল এর টিম এবং ইএসআই হসপিটালের ডাক্তাররা যখন যায় তারা এই ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য, ওদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের কার্ডিওলজির হেড ছিলেন ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায়, ওনারও নাম মেনশন করা আছে, সেই জন্য আমি নামগুলো নিচ্ছি। ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায়কে কিন্তু সিএফএসএল এবং ইএসআই এর ডাক্তাররা ওরা কনভিন্স করেছে যে এই যে ভয়েস স্যাম্পল টেস্ট এটা সম্পূর্ণ স্ট্রেস ফ্রি। উনি কনভিন্স হন 11ই নভেম্বর, এই ভদ্র নামক অভদ্রটি উনি কনভিন্স হন, উনি রাজি হয়ে যান যে দেবে, এবং এগুলো মেনশন করা আছে অর্ডারে। ঠিক সেই সময় অকুস্থলে প্রবেশ হয় এবং লেখা আছে আনওয়ান্টেড ইন্টারভেনশন অফ কোট আনকোট এমএসভিপি ডক্টর পীযূষ কান্তি রায়, একদম, এবং উনি মানা করেন, ডিনাই করিয়ে ইএসআই এর হসপিটালের ডাক্তার এবং ইডির লোকদের ওখান থেকে সরে যেতে বলে। এটা কোর্ট, আমি মুখের কথা বলছি না, এটা কোর্টের অর্ডার। না, অ্যাবসলিউটলি। এবং এই দিন আপনি যে দিনের উল্লেখ করছেন, এই দিন ওই পীযূষ রায়কে আমরা ধরেছিলাম, আমার সহকর্মী সৌরভ তাকে প্রশ্ন করেছিলেন। আমি জানি না এখন বেশ কিছুদিন আগের এক্ষুনি পাওয়া যাবে কিনা, আমি পিসিআরকে বলে রাখলাম। গতকালও আমরা পীযূষ রায়কে ধরেছিলাম, গতকাল এত বাধা দেওয়ার পরেও যিনি আটকাতে পারলেন না। একটু গতকালের কথাটা শুনিয়ে নিই। এমএসভিপি আসবো দীপাঞ্জনদা। এখন এক মিনিটও না, বিচারাধীন বিষয় যা হওয়ার তোমাকে দেখে দিয়েছো, হয়ে গেছে। আজই কি সেটা আমি জানি না, সেটা যেরকম কোর্টের অর্ডার যা আছে তাই হবে, সেটা অ্যাজ পার কোর্ট অর্ডার। এখন এমএসভিপি কোর্ট দেখাচ্ছেন দীপাঞ্জনদা। আমাদের দেখতে হবে যাতে সব থেকে ক্ষমতাশালী যে একজন বা দুজন যারা আছে, যারা এরপর তাদের পালা, তারা যাতে আর এসএসকেএম এর এই অন্যায্য সুবিধাটা না পায়। এসএসকেএম এর ডেন, কোট আনকোট, অপরাধীদের বাসস্থল, সে ডেনে ঢোকার সুযোগ না পায়, এবং এই বালু, কৌস্তব, পার্থ, এই যতগুলো রয়েছে তারা যাতে ওই অ্যাডভান্টেজ না পান। এমএসভিপি কে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এবং 120 তে কেস রেজিস্টার করা উচিত। কোর্টের অর্ডার রয়েছে, জাস্টিস ইনচার্জ, জাজ ইনচার্জ, সিবিআই স্পেশাল কোর্টের অর্ডার রয়েছে। কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন হাইকোর্টে যাওয়া হচ্ছে না? এবং আমি বিশ্বাস করি অ্যাকশন নেওয়া হবে, হাইকোর্টে অ্যাপিল করবেই। ওরা ওয়েট করছিল, ফোকাস রেখেছিল এই ভদ্র নামক অভদ্রটি গলা ভয়েস স্যাম্পল টেস্ট, এটা হয়ে গেছে। এবার দেখবেন নেক্সট স্টেপে ওই এমএসভিপি স্থানও হবে যে ভয়েস স্যাম্পল টেস্ট মানেই কি সত্যি সত্যি একদম নিষ্পত্তি? আমি এই প্রশ্নের উত্তর নেওয়ার আগে একটু সুতপা আমার সঙ্গে রয়েছেন, একজন চাকরি প্রার্থী। দেখুন সুতপা, আপনারা বহু দিন ধরে রাস্তায় বসে রয়েছেন, গলা চিরে ফেলছেন চিৎকার করে, একটা চাকরি দিন, আমাদের হকের চাকরিটা দিন, কিচ্ছু অগ্রগতি হচ্ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে যা ডেভেলপমেন্ট, আজ গতকাল, তাতে কি কোথাও আশান্বিত হচ্ছেন? দেখো বিউদি, একটা কথা বলি, আশা তখনই হবে যখন আমরা চাকরিটাতে জয়েন করব। আমাদের মুখে নিয়োগ চাই, আজকে 10 বছর ধরে আমরা যন্ত্রণা বঞ্চনার শিকার। হ্যাঁ, আমাদের ধর্নার আজকে 490 দিন হলো বটে, কিন্তু এই যে যন্ত্রণা, তাতে অনেক পরিবার শেষ হয়ে গেছে। তাই এত তাড়াতাড়ি আমরা আশা বুকে বাঁধবো সেটাও নয় যে আমাদের এখনই হয়ে গেল। যতক্ষণ না আমরা চক ডাস্টার নিয়ে কোনো ক্লাসরুমে পড়াবো এবং সেটা সরকারিভাবে স্বীকৃত হবে যে হ্যাঁ আমরা যোগ্য
শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠেছি ততদিন আমরা সেই আশা মনের মধ্যে তৈরি করতে পারছি না। তবে হ্যাঁ, পথ আমাদের ভিত্তি এবং আদালতের উপর আমাদের আস্থা রয়েছে, আইনের উপর আস্থা রয়েছে। এবং এর সঙ্গে এটাও বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনও রাখবো যে আপনি যে পদটিতে বসে আছেন, যে সাংবিধানিক পদটিতে বসে আছেন, সেই পদটিকে আমরা সম্মান করি এবং এটা বিশ্বাস রাখি যে ওই পদের মর্যাদা আপনিও রাখবেন। আমরা যে বারংবার বলছি আমরা যোগ্য, আমরা যোগ্য, আমরা যোগ্য, আমাদের হকের চাকরিটা দিন। এই চাকরি কারুর বাবার নয়, চাকরি আমাদের। আজকে 10 বছর ধরে আমরা রাস্তায় বসে আছি, আমাদের অধিকারটা আমাদের দিন, আমাদের ক্লাসরুমে ফিরিয়ে দিন। আমরা রাস্তায় বসে থাকার ছেলে মেয়ে নই, আমরা এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী। আপনি এই রাজ্যের যে সাংবিধানিক পদটাতে বসে আছেন, সর্বোচ্চ পদে বসে আছেন, আপনি এত বছর ধরে বসে থেকেও এই জিনিসগুলো বুঝতে পারছেন না যে এত এত চুরি হয়েছে, আপনার দপ্তর থেকে চুরি হয়েছে এবং সেটা বারংবার প্রমাণিত হচ্ছে আদালতে। তা সত্ত্বেও আপনি চুপ কেন? কেন আমাদের অধিকারটা ফিরিয়ে দিচ্ছেন না? আমরা তো কোনো অন্যায্য দাবি করছি না, আমরা আমাদের হকের চাকরিটা দাবি করছি এবং আমরা যোগ্য, সেটা প্রমাণিত হয়েছে। আরও যদি প্রমাণ চান, আমাদের কোয়ালিফিকেশন, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন আমরা বারংবার আপনাদের কাছে প্রেজেন্ট করব, আপনারা সেটা দেখুন এবং আমাদেরকে আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। এই প্রমাণের প্রশ্নেই আমি আবার যাব। দেখুন, চাকরি কবে হবে সত্যি এর উত্তর কেউ দিতে পারছেন না, শুধু আশ্বাস, রাজনীতি এবং খানিকটা তদন্ত। এই তদন্তে শেষ পেরেক সত্যি সত্যি এই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর, এটা কি দাবি করা যায়? এবার সত্যি প্রমাণিত হবে, নিষ্পত্তি হবে। আপনি তো এতদিন এজেন্সির সঙ্গে জড়িয়েছিলেন দীপাঞ্জন দা। দেখো, এই যে মানি লন্ডারিং এর যে কেস, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কতগুলো ব্যাপার হয় যেখানে এখানে ডাইরেক্ট এভিডেন্স বা ডাইরেক্ট উইটনেস পাওয়া যায় না। কারণ ওই স্কুলে চাকরি বিক্রির টাকা এসে ওই ভদ্র নামক অভদ্রকে দেওয়া হলো হাতে করে 10 লাখ, সেটা আবার নিয়ে এসে গিয়ে দিচ্ছে অতি প্রভাবশালী বসকে 10 লাখ বা 8 লাখ 2 লাখ নিজের জন্য সরিয়ে। এটা তো হয় না। সবাই তো আর পাট্টজারাদির মতো ইডিয়েট নয় যে বান্ধবীর বাড়িতে ফ্ল্যাটের নিচে ওখানে খাটের নিচে 60 কোটি টাকা রাখবে। এখানে এই মানি লন্ডারিং এর কেসে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য ভয়েস স্যাম্পল টেস্টে একটাই ব্যাপার, কারণ এই ভদ্র নামক অভদ্র খুব বড় বড় করে সমস্ত টিভি চ্যানেলে যে বলেছিল, দেখো বেসিক্যালি অশিক্ষিত, জানে না কিরকম ভাবে ডিল করতে হয়। ওই ক্ষমতা পেয়েছে, আশ্বাস পেয়েছে, চুরি চামারি লুটপাট করেছে, বাট শিক্ষার ব্যাপারটা নেই। ও কিন্তু টিভি চ্যানেলগুলোতে বলে গেছে যে আমার অব্দি আসবে তদন্ত, বস অব্দি পৌঁছাতে পারবে না, কারণ বস ফোন ধরেন না, বস কারোর সঙ্গে কথা বলে। এবং জিজ্ঞাসা যখন করা ছিল বসকে, ওর নাম কোট আনকোট বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, ব্যাপারটা হচ্ছে যখন বাকি এই যত ম্যানেজার, কালেক্টর, এই পার্থ, কুণাল টুনাল, অনুব্রত, যতগুলো নাম আছে আর এদের যে টাকাটা, এদের যে ডিলটা, এটা কার সঙ্গে করবে? বসের সিগন্যাল দরকার। সেটা এসে এই কাকুর কাছে, ভদ্র নামক অভদ্র, এবং সে এটা পৌঁছাচ্ছে টানেলের আরেক দিকে তার বসের কাছে। তো একবার যদি এই এরগুলো প্রমাণ হয়ে যায়, এই ভদ্র নামক অভদ্রের ভয়েস, না ধরুন কণ্ঠস্বর মিলে গেল, আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে কণ্ঠস্বর মিলে গেল, কিন্তু মেলার পরেও তারপরে ওই কনভারসেশনটা যে সত্যি সত্যি সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে জনৈক এক সিভিক ভলান্টিয়ারের, সেটা প্রমাণিত হলো, তাতে কি সুবিধা হবে? কারণ সকলেই এবার মনে করছেন যে মাথার খোঁজ পাওয়া যাবে। এই রাহুল নামের সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কাকুর কথাবার্তায় মাথার খোঁজ কি করে পাওয়া যাবে? সুজয় কৃষ্ণ ভদ্রের গলা তো পাওয়া গেল, সুজয় কৃষ্ণ ভদ্রের গলা হয়তো মিলেও গেল, তর্কের খাতিরে ধরেই নেওয়া যায়, রিপোর্ট আসতে এখনো কয়েকটা দিন বাকি। কিন্তু তারপর কি প্রমাণ হবে? সত্যি সত্যি সুজয় কৃষ্ণ ভদ্রের গলা যদি মিলে যায় ওই রেকর্ডিং এর সঙ্গে, তাহলে কি প্রমাণিত হয়ে যাবে যে ধেড়েইদুর কে? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি নেতা, রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন রাজনীতির বিশ্লেষক অনিন্দ সিনহা রায় এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। স্বাগত প্রত্যেককে। আরও একবার সকলের কাছে যাওয়ার আগে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে আমরা একটু আগে কথা বলেছিলাম, তিনি কি দেখছেন আপনারাও দেখুন। এই যে ভয়েস টেস্ট, এটা কিন্তু একেবারে সাবস্ট্যান্টিভ এভিডেন্স নয়, মানে এইটাই যে একেবারে শেষ কথা তা নয়। ডিএনএ মানে একেবারে সাবস্টেন্সিয়াল, ডিএনএ যদি আপনার মিলে যায়, রক্তের মিলে যায়, তাহলে আর তাতেই তার সাজা হয়ে যাবে। কিন্তু শুধু ভয়েস টেস্টে যদি খালি একটা এভিডেন্স হয়, তাতে কিন্তু সাজা হবে না। আমাদের বহু কেসে দেখেছি যখনই তাকে ভয়েস টেস্টটা নামানো হলো, সে অন্যভাবে কথা বলবে। মানে যেরকম ধরুন আপনার সঙ্গে এখন আমি এইভাবে কথা বলছি, কিন্তু আমার যদি ভয়েস টেস্ট নয়, তখন বলবো হ্যাঁ আমি তো সেই মানুষ না, তখন আমি এইভাবে কথা বলবো। তাহলে ওই কথা বলার সঙ্গে ওর আসল কথার সঙ্গে মিল হচ্ছে না।
তাকে সেইটাকে সূক্ষ্মভাবে বার করা, মানে সেই বিজ্ঞানটা পৃথিবীতে এখনও সৃষ্টি হয়নি। ওর মধ্যে কিছু কিছু অংশ থাকে, যতই সে বিকৃত করুক, কিছু কিছু অংশ থাকবে যেটা আসল যে তার ভয়েস, মানে যেভাবে সে কথা বলেছিল সেটা প্রমাণ হয়। এখান থেকে আমি দীপাঞ্জনদার কাছে যাব। দীপাঞ্জনদা, গতকাল অবধি আমাদের মনে হচ্ছিল যে এটাই লাস্ট ল্যাব, গলাটা মিলল, ব্যাস সব সলিউশন। আমরা তো উপেনবাবুর কথা তো আবার কনফিউজড হয়ে গেলাম। আমি একটা কথা আগেও বলেছি, আমি একটু আগেও বলছিলাম যে ডাইরেক্ট এভিডেন্স যেটাকে উনি বলছিলেন উপেনবাবু, ওনার কথা শুনলাম, ওনাকে পুরো সম্মান দিয়ে দুটো কথা বলতে চাই। এক, আমরা বলছিলাম সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, ভয়েস টেস্ট, এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসাবে ভয়েস টেস্টের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমি কালকেও তোমার সঙ্গে রাত্রেবেলা যখন আমরা ডিসকাস করেছি, আমরা চ্যানেলে ছিলাম, তখন বলেছি যে এটাই একমাত্র নয়, এটা হয়তো 10%, বাকি 90% ইডির কাছে রয়ে গেছে। But they don't want to take মানে সেগুলো অন্য এভিডেন্স, 90% অন্যরকম, মানে হাজার হাজার পেজের ডকুমেন্ট, বহু হাজার, মানে শয়ে শয়ে লোকের উইটনেস, তারা যারা স্টেটমেন্ট দিয়েছেন ম্যাজিস্ট্রেটের সামনে। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল বলি, যে আমরা এখানটায় ফোকাস করছি, আরেকটা লোক, সেও ক্ষমতাশালী প্রভাবশালী, জেলে রয়েছে, এমএলএ জীবন কৃষ্ণ সাহা। সে মোবাইলটা ফেলে দিয়েছিল জলে, সেটা রিট্রিভ করা হয়েছে, তার সম্পূর্ণ ডেটা রিট্রিভ হয়েছে, সেখানেও ভয়েস রয়েছে। তো এই যে সাবস্টেন্সিয়েট করার জন্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গুলো, ওটা আদালতে পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু উপেন বাবু, বিজ্ঞান কিন্তু এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। উনি একটা যুগান্তকারী কাজ করেছিলেন যখন লালু প্রসাদ যাদবকে উনি পশু খাদ্য কেলেঙ্কারিতে জেলে ঢুকিয়েছিলেন। তারপর কিন্তু পৃথিবীতে 20টা বছর চলে গিয়েছে। বিজ্ঞান কোথায়, তুমি দেখছো মোবাইল কমপ্লিট ডিলিট করার পর রিট্রিভ করা হয়েছে। তো এখন ভয়েস স্যাম্পল টেস্টটা পুরোপুরি বৈজ্ঞানিক প্রথা। না, আমি একটু সোজা করে জানার চেষ্টা করছি। ধরুন কোনো মিমিক্রি আর্টিস্ট সুজয় কৃষ্ণ ভদ্রের গলা নকল করে বললেন, দুটো চোখে না দেখলে একদম হুবহু একজন বলছেন মনে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আসলে এই দুটো কণ্ঠস্বর একজনের নয়, তা প্রমাণ 100% সম্ভব। অ্যাবসলিউটলি। না হলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, সম্ভবত কালকেও বলছিলাম, যে তুমি অমরিশ পুরী, ওম পুরী, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, সচিন তেন্ডুলকার আজ পর্যন্ত যত অ্যাড করেছেন, কোথাও ওর ভয়েস নেই। নিনাদ বলে বোম্বেতে একজন মিমিক্রি আর্টিস্ট আছে, ও কিংবদন্তি, 100% নিনাদ করে। কিন্তু যখন তুমি সেটা তুমি কানে শুনছো, আমি কানে শুনছি, কানে শোনাটা একটা আলাদা ব্যাপার। একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, অত্যাধুনিক টেকনোলজি বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে যখন যাবে, তোমার ভয়েসের মধ্যে কি কি আসে, তোমার বায়োটেকনোলজি, তোমার বডির যে ডিএনএ, তোমার এক্সপ্রেশন অফ ইমোশনস, তোমার গ্রেন, সব থেকে ইম্পর্টেন্ট হয় গ্রেন। তুমি গ্রেন কমাতে পারবে না, তাহলে তো কেউই করতে পারে এটা সম্ভব নয়। আমি আবার বলছি, বাট হ্যাঁ, এটাও ঠিক যেটা বলেছেন উপেন বাবু, যে এটা একমাত্র প্রমাণ হলে চলবে না। আর আমি তো বারবার বলছি, এটা 10%, 90% ইডির কাছে। ওকে, বুঝতে পারছি। তাহলে অনিন্দ্যদাদের, হ্যাঁ, শতরূপ কিছু বলতে চাই। একটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে টেকনিক্যাল ব্যাপারটা দীপাঞ্জনদা বা উপেনবাবু ওনারা বলেছেন, আমাদের থেকে ন্যাচুরালি বেশি জানেন, কিন্তু আমি খুব নন টেকনিক্যাল জায়গা থেকে এইটুকু অন্তত পক্ষে বুঝতে পারছি যে এই সুজয় ভদ্রর ভয়েস টেস্টের পরে নিশ্চয়ই এমন কিছু রেভেলেশনের সম্ভাবনা আছে, যার কারণে যাবতীয় সরকারি প্রভাবকে কাজে লাগিয়ে 4.5 মাস ধরে কি 5 মাস ধরে ওর ভয়েস টেস্টটা আটকে রাখতে হয়েছিল। আমি এখানেই বলছি, অনিন্দ্যদা বারবার করে যে কথাটা বলছেন যে ডাক্তাররা মনে করেছে হচ্ছে, আচ্ছা সুজয় ভদ্রকে তো কালকে ফাইনালি ওখান থেকে নিয়ে গিয়ে ভয়েস টেস্টটা করানো হলো, করে আবার স্ক্যানে ফেরত দেওয়া হলো, কি হলো, মরে গেছে না এখনো বেঁচে আছে? এই যে এখন 2:34 আমরা দাঁড়িয়ে আছি, বাড়তি অসুস্থ হয়েছে না এমনও খবর নেই তো, ও বেঁচে আছে, দিব্যি বেঁচে আছে, মরে ফরে যায়নি। সুতরাং একদিন ধরে যে ডাক্তাররা বলছিলেন যে ওকে ভয়েস টেস্ট করাতে নিয়ে গেলেই ও মরে যাবে, ওখান থেকে শ্মশানে নিয়ে চলে যেতে হবে, এটা বাজে কথা বলছিলেন। সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে, যে ডাক্তাররা এই বাজে কথাটা বলে এত বড় একটা স্ক্যামকে, দেখুন এই ডাক্তারবাবুরা একটা সময় অনেক মন দিয়ে পড়াশোনা করেছেন, ছাত্র ছিলেন, জয়েন্ট ক্র্যাক করেছেন, পড়াশোনা করেছেন, তারা কোয়ালিফাই করেছেন, তাদের যোগ্যতা অনুযায়ী তারা আজকে একটা চাকরি পেয়েছেন। এবার যে অসহায় ছেলেমেয়েগুলোকে রাস্তায় বসিয়ে রাখা হয়েছে 4 বছর ধরে, 4.5 বছর ধরে, তাদের সঙ্গে এত বড় একটা প্রতারণা হয়েছে, আর সেই প্রতারকদেরকে বাঁচানোর জন্য ডাক্তারের মতো একটা নোবেল প্রফেশন, যেটাকে আমরা এত সম্মানের চোখে দেখি, সেই প্রফেশনে যুক্ত কিছু মানুষ এত বড় একটা অপরাধে তারা অংশগ্রহণ করলেন। এই কোনো অজুহাত খাটে এখানে যে তারা চাপের মুখে করেছি, সরকারের প্রেশার ইত্যাদি ইত্যাদি। চাকরি ছেড়ে চলে যাবেন মুশারফ, আপনি পাশ করা ডাক্তার, আপনি না খেয়ে থাকবেন নাকি? চাকরি ছেড়ে চলে যাবেন। কিন্তু এত বড় প্রতারণার সঙ্গে যারা যুক্ত হয়েছেন, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তারাও কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য, যেটা দীপাঞ্জনদা বলেছেন। আমি দীপাঞ্জনদার সাথে আমি অনেক ব্যাপারে এর আগে ডিফার করেছি, কিন্তু আমি এখানে 110 ভাগ সমর্থন করছি। এই ডাক্তারদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।
না, তারা অলরেডি কিন্তু স্ক্যানারে আছে, কোর্টের স্ক্যানারে যে রিপোর্ট চাওয়া হয়েছে, এবং এই চিকিৎসকদের ভূমিকা নিয়ে কোর্টে প্রশ্ন অলরেডি উঠেছে। অঙ্কন, হ্যাঁ না না, আমার কথা হলো যে এইটা যেমন একটা পার্ট রয়েছে, আপনি দেখুন যে পরপর ধাপে ধাপে যে তদন্ত চলছে, সেখানে কিন্তু এখন তদন্ত প্রায় শেষের মুখে আমরা বলতে পারি। এবং এই যে জাল গোটানোর প্রক্রিয়া শুরু হয়েছে, সরকারের এত সমস্যা কোথায় হচ্ছে? সরকার, এই রাজ্য সরকার যেখানেই তদন্তকে মানে গতিটাকে কমানোর চেষ্টা করে, মনে হয় তারপরেই কিছু একটা মানে কোনো একটা কিছু প্রকাশ পেতে যাবে। যেমন এতদিন ধরে বলছিল যে এই আমরা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে কোনো আলোচনা চাই না, লিপস অ্যান্ড বাউন্সকে তদন্তের আওতা থেকে বাইরে আনা হোক, সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছিলেন। এই যে 7.5 কোটি যেটা তদন্তে মানে সিজার লিস্টে সেটাকে অ্যাটাচ করলো ইডি, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। এটা কিন্তু যে মানে আমি এরকম করে একটা কাগজ তুলে নিলাম বা কোনো প্রপার্টির একটা অংশকে সিজ করলাম সেটা নয়, সেটা কিন্তু PMLA 21U এই ধারায় খুব পরিষ্কারভাবে বলা রয়েছে, যেটা প্রসিডস অফ ক্রাইম এটাকে কিন্তু অ্যাটাচ করা হয়েছে। সেটা কি? অর্থাৎ প্রপার্টি অবটেন ডাইরেক্টলি অ্যাজ এ রেজাল্ট অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটি রিলেটিং টু দ্য শিডিউলড অফেন্স। অর্থাৎ খুব পরিষ্কার করে বুঝতে পারছেন যে 7.5 কোটি টাকার ইয়েটাকে সিজার লিস্টে অ্যাটাচ করা হয়েছে, এটা কিন্তু যে কোনো সম্পত্তি নয়, এটার সাথে দুর্নীতির প্রত্যক্ষ যোগাযোগ আছে। এবং সব থেকে বড় কথা, কোর্টে যখন এটাকে প্রডিউস করছে ইডি, সরকারি আইনজীবী বা লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী কিন্তু বিরোধিতা করেননি। অর্থাৎ পুরোটা কিন্তু ঘিরে আস্তে আস্তে যে লিপস অ্যান্ড বাউন্স, তার মানে বৃত্তটা ছোট। এই যে ইনি কে? এই যে কালীঘাটের কাকু, ইনি তো তৃণমূলের পদাধিকারী নন, তাহলে এনাকে নিয়ে আমরা এত আলোচনা করছি কেন? ইনি তো এই লিপস অ্যান্ড বাউন্সের পদাধিকারী ছিলেন। মানে এইটা যে বৃত্তটা যে সম্পূর্ণ হচ্ছে, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। তাই তৃণমূলের এত গাত্রদাহ। বৃত্ত যদি কমপ্লিট হয়, সার্কেল যত ছোট হবে তত বেশি চাপ বাড়বে। আমি এখানে শুনছিলাম শতরূপ এবং অঙ্কন যে কথাগুলো বলছে, এমনভাবে বলছে যেন ওরা ওই তদন্তের সঙ্গে যুক্ত। এই অঙ্কন এক্ষুনি বলছিল গুটিয়ে আনা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, জাল গোটাচ্ছে। ভাই, আমরা এত বুঝি না। আমরা একটা জিনিস বুঝি, তদন্ত নিরপেক্ষ করুন, তাড়াতাড়ি শেষ করুন। এই তদন্তর ব্যাপারে আমরা নই বিচার। শেল্টার দিতেন বলুন, আপনারা বলেনি এই তদন্তর ব্যাপারে বিচারপতিও তারা কোশ্চেন করেছেন, আমাদের তো নয়। উনি কোশ্চেন করে তদন্ত ঠিকভাবে হচ্ছে না, বা এই কথাও বলেছে আপনার ঠিকভাবে হচ্ছে না, দীর্ঘসূত্রিতা না, এভাবেও বলেছে যে আপনার তদন্ত করতেই জানেন না, বলেছেন তো। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি একটা কথা বলছিলেন না, আপনি এত অতীতে যাচ্ছেন কেন? আপনি গতকালের কথা বলুন না। ফাইনালি ভয়েসটা পাওয়া গেল, ভয়েস মিললে চাপ বাড়লো কি বাড়লো না? ভয়েসটা পাওয়া গেল। আমি তো তদন্তকারী না। কাকুর সঙ্গে কনভারসেশন যদি প্রমাণিত হয়, ওটা কাকুর কণ্ঠস্বর ছিল, তাতে আপনার তদন্ত করতে পারে কি পারে না দিয়ে কি এসে যায়? কেন ভয়েসটা নেওয়া হলো সেটা আমি জানি না, আপনি হয়তো জানতে পারেন। ভয়েসটা নেওয়া হয়েছে তদন্তের স্বার্থে, তা থেকে কি কি তীর মারবে আমি বলতে পারবো না। আজ উপন বাবু একটা কথা বলছিলেন, শুধু এটাই নয়, আমি শুনলাম ওনার কথাটা। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যত লাফাচ্ছি না, তদন্ত কিন্তু সেইভাবে হচ্ছে না, তদন্ত ডিলে হচ্ছে। আমরা দেখছি যত ভোট এগিয়ে আসছে, তদন্ত মাইলেজ পাচ্ছে। আবার তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, দুই বেশি না 8 বেশি? কি বেশি? দুই সংখ্যাটা বেশি না 8 সংখ্যাটা বেশি? না, আমার যতদূর জানা রাজনীতিতে কখনো কখনো 2ও বেশি হয়, কিন্তু সাধারণভাবে এর বাইরে 8 বেশি। তো তখন 2 বছরের থেকে 8 বছর বেশি। তদন্ত কেন এতদিন সময় লেগেছে, এই প্রশ্নটা সিপিআইএমও বারবার করেছে। কিন্তু আমি জিজ্ঞেস করছি, সিবিআই ইডি যদি 2 বছর সময় পেয়ে থাকে তদন্ত করার, আপনারা 8 বছর সময় পেয়েছেন, কেউ বারণ করেছিল তাড়াতাড়ি তদন্ত করতে? না, শেষ করতে দিই, কেউ বারণ করেনি তো। 2013 সালের স্ক্যাম 2022 সাল পর্যন্ত, 8 বছরের বেশি, ইনফ্যাক্ট 8.5 বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বারণ করেছে তদন্তটা করতে? আমি একটা জিনিস দেখতে পাচ্ছি পিউ, বা আমরা সবাই দেখতে পাচ্ছি, হতেই পারে যেটা উপেনবাবু বললেন সেটাই ঠিক, যে এই প্রমাণটা অ্যাডিকুয়েট নয়। কিন্তু এই পশ্চিমবাংলায় কারা কারা চাইছে যে প্রমাণগুলো অ্যাডিকুয়েট হোক, আর কারা কারা প্রমাণগুলো অ্যাডিকুয়েট না হলে ভালো স্বস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমার শেষ কথা এখানে বলছি, এটা ঘটনা যেটা অঙ্কন বললো ঠিক কথা। এই কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্সের লোক, পশ্চিমবঙ্গ সরকারের কেউ না, বা তৃণমূলের কোনো পদাধিকারী নয়। কিন্তু আবার এইটাও ঘটনা, আমরা এখানে আলোচনা করছি সরকারি চাকরির একটা বেআইনি রিক্রুটমেন্ট নিয়ে। সরকারটাকে লিপস অ্যান্ড বাউন্স চালায় না, সরকারটাকে কালীঘাটের কাকু চালায় না, সরকারটাকে চালায় কালীঘাটের পিসি। অতএব ছেলে মেয়েদের কাছ থেকে টাকা যেই তুলে থাক কুন্তল শান্তনু মারফত, লিপস অ্যান্ড বাউন্স তুলুক, এই কালীঘাটের কাকু তুলুক, ভাইপো তুলুক, যে পারে তুলুক, তাদের যে সরকারি চাকরি হয়েছে, এটা কালীঘাটের কাকুর জন্য হয়নি, কালীঘাটের পিসির জন্য হয়েছে। আলটিমেটলি চাকরিটা বিক্রি করেছেন মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবার না চাইলে সরকারি চাকরি হতো না। বামেদেরও টার্গেট তিনি, বিজেপিরও টার্গেট তিনি। বিজেপি তো সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলছে হীরক রানীতে। না, কার জন্য চাকরি হয়েছে, কার জন্য চাকরি না, কিন্তু দেখুন একটা না প্লিজ, একটা যে সরকার বামফ্রন্ট আমলে রাজনীতির জন্য, বিজেপি সরকার থাকলে চাকরি হয়েছে না হয়েছে, আরে
যে সরকার তৈরি হয়েছে ওই ধেড়েই দূর মাথা যেই হোক, সেখানে যেই বসে থাকুক, মহিলা পুরুষ যেই হোক, যদি যদি কেউ থেকে থাকে, সিপিএম আর বিজেপির ব্যাপারটা হয়ে গেছে, যে কোনো দাগটা লাগিয়ে দাও। না দীপাঞ্জন দা, দেখো আমি আবার বলি ওই একই কথা, যে শতরূপের সঙ্গে আমার অনেক বিষয়ে সহমত না থাকলেও শতরূপ যে কথাটাকে বললো একটু আগে, সেটাকে আমি সাবস্টেন্সিয়েট করি। যে দেখো ব্যাপারটা হচ্ছে যে এমন ভাবার কোনো কারণ নেই যে ওই দুই অতি প্রভাবশালী, ওই দুই আত্মীয় হোয়াটএভার, তারা বন্ধ দরজায় বসে এই কেসের অ্যানালিসিস করছে। তাদের সাহায্য করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য নামজাদা ভারতবর্ষের শ্রেষ্ঠতম উকিল আইনজীবীরা রয়েছে, এবং সেটাই বলছি যে বাংলার অত্যন্ত দক্ষ কিছু আইপিএস অফিসার যারা এই তদন্ত প্রক্রিয়াটা জানেন, আমি কারো নাম বলতে চাইছি না, তারা তদন্ত প্রক্রিয়াটা জানেন। তারা বুঝিয়েছেন যে দেখুন, ভয়েস স্যাম্পল টেস্ট হয়ে গেলে কিন্তু আপনারা শেষ। এটা যেটা আমি বলেছি গঠনের শেষ করে যেভাবে কাজ, তার জন্য এনএসবিপি, কিন্তু সেটা তো আর হলো না। এখন তো বোঝা যাচ্ছে যে, আমি বুঝি অন্যান্য অনেক লোক আছে তাদের ডিফেন্ড করতে, আর কি করবে বলো? হল্যান্ডও তো অস্ট্রেলিয়ার সময় খেলতে যায়, মাঠে গিয়ে বলবে আমি খেলবো না। একটা প্রশ্ন, আচ্ছা দীপাঞ্জন দার জন্য প্রশ্ন। হ্যাঁ, গতকালকে রাত্রিবেলা দীপাঞ্জন দা বলেন আমি কোনো রাজনৈতিক লোকের প্রশ্ন বা কথা উত্তর দিই না। আজকে দেখলাম শতরূপ হয় রাজনৈতিক লোক, না বলুন আমি কিছু কিছু লোকের দিই, কিছু কিছু দিই না, সেটা শুনতে ভালো লাগবে। আরে উনি বলতে চাইছেন চোরেদের উত্তর দিই না, আমি সৎ বলে উত্তর দিয়েছি, আপনারা চোর বলে উত্তর দেয়নি। হ্যাঁ আপনি বলুন দীপাঞ্জন, আমি বলে দিলাম যে আমি চোরেদের কালকে বলেছেন তো 8-10টা চোরেদের উত্তর দেয়। আমি কি বলতে পারি? আমার সাথে হ্যাঁ বলুন, আপনার জন্যই প্রশ্ন। ভদ্রলোক সব চোর। দেখো আমি বলছি, আমি কিন্তু ওই ভদ্রলোক আমি জানি না, যিনি বলছেন নামটা আমার মনেও হতে পারে, তো উনি হয়তো ঠিকভাবে শোনেননি। আমি কিন্তু শতরূপের প্রশ্নের উত্তর দেইনি, শতরূপের একটা মন্তব্যকে আমি সাবস্টেন্সিয়েট করেছি। শতরূপ আমাকে কোনো প্রশ্ন করিনি, তোমাকে বলেছি, আমি সেটা শুনে বলেছি ইয়েস, কারণ এখানে আরেকটা সাবস্টেন্সিয়েট করেছিলেন উপেন বাবু, আমি বলেছি ওখানে আমি সহমত নই, আমি বলেছি শতরূপের মন্তব্যের সঙ্গে সহমত। এটা প্রশ্নের উত্তর যদি উনি ভেবে থাকেন। আচ্ছা আমরা পয়েন্টে আসি না। দেখুন, একটা পারসেপশন জেনারেল তৈরি হয়েছে যে অল রোডস আর লিডিং টু আ সার্টেন ডেস্টিনেশন, সেটা কোথাও একটা ওই ধেড়েই দূর এটা সবাই জানেন, ইমেজটা নতুন করে বলার কোনো দরকার নেই, যারা শুনছেন তারাও জানেন। মানে তদন্ত শেষ হওয়ার আগেই কোথাও যেন ডেস্টিনেশনটা কি হবে এটা মোটের ওপর ফিক্স হয়ে আছে। একজন দেখবেন গুম করে রয়েছে, এখন চুপচাপ রয়েছে, একজন খুব কথা বলতেন এর আগে। দেখো পিউ, এটা না আমি মানে আপনি কি ডেস্টিনেশন কি সেটা বোঝাতে চাইছেন? একদম দেখবেন চুপ করে গেছে। এর আগে কোনো তদন্তে তো আমি এরকম আমি যে কথাটা বললাম, তদন্ত হবে, প্রমাণ পাওয়া যাবে, এখানে এটা কোনো তর্কের ব্যাপার না, লোক আগে থেকে জানেন। দেখো পিউ, এটা কোনো তর্কের ব্যাপার না, জাস্ট অঙ্ক মেলানোর বিষয়। দেখো বামফ্রন্ট সরকারের সময় যদি কেউ টাকা দিয়ে চাকরি পেয়ে থাকে, আমি কথার কথা বলছি, তাকে তো সেই চাকরিটা বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল পাইয়ে দিতে পারে না। নিশ্চয়ই জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পাইয়ে দিয়েছেন, যদি কেউ টাকা দিয়ে চাকরি কিনে থাকে বামফ্রন্ট আমলে। যদি মোদীর সরকারের আমলে কেউ যদি বিএসএনএল টাকা দিয়ে চাকরি কিনে দিয়ে থাকে, নিশ্চয়ই রাহুল গান্ধী সেটা করে দিতে পারবে না, মোদী করে দিতে পারবে। আমি একটা লোকের থেকে বাইরে গিয়ে বলতে পারি, ভাই TV9 বাংলায় আমার চেনা জানা আছে, তুমি আমায় টাকা দাও, আমি তোমার নিশ্চয়ই বলো তো আদালত দেখবে না, আদালতের কাছে তো প্রমাণ চাই, আদালত তো প্রমাণ চাই, প্রমাণ তো আসছে একেবারে। কে চুরি করে রাজনৈতিক দলের নেতারা চান যে অপোনেন্ট দলের বা শত্রু রাজনৈতিক দলের মাথা অ্যারেস্ট হোক। দেখো এটা রাজনীতির বাইরে, আমি এটা কথা বলছি, উইশ আদালত তো উইশে উইমসের উপর চলবে না, আদালত প্রমাণ চাই। দেখো কথা প্রথম কথা হচ্ছে প্রমাণ সংগ্রহটাকে কারা আটকাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমি এর আগেই বললাম। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারে কারুর বেআইনিভাবে চাকরি হয়ে থাকে, সেই চাকরিটাকে তার উপর যায়, কিন্তু এটা প্রমাণিত নয় যে তিনি এটা করিয়েছেন। হ্যাঁ, এটা কে বলবে? আচ্ছা অঙ্কন, না আমি তো বলছিলাম যে একজন তো বলেছিলেন যে আমার বিরুদ্ধে 10 পয়সার প্রমাণ প্রমাণ দেখাক। তো আমি বলছি 7.5 কোটির, যেটা আমি এখনো পড়ে দেখালাম, মানে এটা আইন, ভারতবর্ষের সংবিধান সবকিছু দিয়ে। তো এবার সেইটাকে আমি আজকে জানতে পারছি না যে ফাঁসির মঞ্চটা কি তৈরি হয়েছে না ফাঁসির দড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনটার অপেক্ষায় রয়েছেন তিনি এত চুপ করে গেলেন। কিন্তু প্রমাণিত নয় কোনোটাই, এখন অবধি আমি সবাইকে বলছি রাজনীতি নিজের অবস্থান থেকে অনেক কিছু বলতে পারে। একটাই প্রশ্ন, তিনি তো স্বীকার করেছিলেন এটা আমার কোম্পানি, তিনি তো স্বীকার করেছিলেন, তারপর তিনি বলেছেন যে 7.5 কোটি বাজেয়াপ্ত মানে 7 কোটির প্রমাণ এসে গেছে, প্রমাণিত নয়। না 7.5 কোটি কানেক্টেড হতে পারে, প্রমাণিত, ওটা পরিষ্কার। তোমরা চ্যালেঞ্জ করনি অনিন্দা, তোমাদের চ্যালেঞ্জ করনি তো হচ্ছে তো ওই যে এভিডেন্স না থাকলে ইডি এরকম ভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে না। ডেফিনেটলি কানেকশন আছে মনে করেছে ইডি, কিন্তু সেটাও প্রমাণ করতে হবে। দীপাঞ্জন দা গতকাল থেকে বলছেন 180 দিনের জন্য
তারপর যখন ফাইনালি প্রুভড হবে তারপর ওটা সরকারি কোষাগারে যাবে। সুতরাং এই 180 দিনের মধ্যে প্রমাণ করতে হবে তদন্তকারী সংস্থাকে। গতকাল থেকে এখনো পর্যন্ত আর কে শুনেছে জানি না, আমরা অন্তত শুনিনি, এমনকি অভিষেক ব্যানার্জি বা অমিত ব্যানার্জি ওনার বাবা যার কিনা একটা বাড়ি বাজেয়াপ্ত হয়েছে, এখনো অবধি একটা লোককে বলতে শুনলাম না যে আমাদের এই সম্পত্তিটা ব্যাংকে বাজেয়াপ্ত করা হয়েছে, এর সঙ্গে চুরির টাকা সম্পর্ক নেই, সৎপথে কেনা। ঠিক আছে, কিন্তু তাও কোর্টে প্রমাণ হতে হবে। কিন্তু অনিন্দদা, এটাতে উৎফুল্ল হওয়ার উদ্বাহু হওয়ার কোনো জায়গা আপনাদের নেই, কোনো জায়গা নেই। কারণ যে পদ্ধতিতে গোটা বিষয়টা এগোচ্ছে এবং নেতারা নিজেরা যা বলেছেন, যেভাবে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তাতে দেখুন কোর্টে কি প্রমাণ হবে আমরা জানি না, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। রাজনীতির ময়দানে যে হেভিলি কাউন্টার করতে হবে এবং সেই চাপটা যে তীব্র হবে বিজেপি, সিপিএম, কংগ্রেসের থেকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং পরিস্থিতি এমনই হয়েছে, এবার মমতা ব্যানার্জি যাকে সলিডারিটি দেখিয়ে ভবানীপুরে প্রার্থী দেননি অধীর চৌধুরী বাই ইলেকশনে, তিনি মমতাকে বলছেন দরকার হলে সাহস থাকলে এখানে এসে লড়াই করুন আমার বিরুদ্ধে, সেই অধীর চৌধুরী। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে স্পষ্ট। প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না, কে তোর দয়া নিচ্ছে দুটোর? আমরা কিন্তু দয়া চেয়েছি, এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই, আমরা প্রত্যাখ্যান করছি। এরকম ওপেন চ্যালেঞ্জ করেছি, বহরমপুরে তো হারাবে বলছে, মালদায় হারাবে বলছে, ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো, আপনি নিজে আসুন, কত তাকাত আছে দেখছি আপনার, মালদায় চলুন দেখছি। কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা ব্যানার্জি, বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে।